নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কপাল বটে দমদমের, আমি বারবার বলছি কপাল বটে দমদমের। 2009, 2014, 2019 এই সৌগত রায়কে দমদম বারবার নির্বাচিত করেছে। তারপরেও তার চলে যাওয়ার কথা ছিল। চতুর্থবারের জন্য আবার সেই অশীতিপর মানুষটিকে আবার নমিনেশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিজস্ব কিছু অঙ্ক, পাটিগণিত, বীজগণিত মেমে দমদমের মানুষ কিন্তু সৌগত রায়কে চাইছিল না। এমনকি তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও এই মানুষটাকে চাইছিল না। সেই মানুষটাকে 80 বছরের বৃদ্ধ একজন মানুষকে আবার দমদমে গেঁথে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কিছু ইকুয়েশনসের জন্য। আচ্ছা বলুন তো, এই মানুষটাকে দমদম কেন ভোট দেবে? আমি যে অঞ্চলে থাকি দমদমের মধ্যে বানিয়াটি অঞ্চল, সেই বানিয়াটিতে অন্তত এই 2009 থেকে 2024 পর্যন্ত এই 15 বছরের 30টার ওপর কারখানার জমি প্রমোটারদের হাতে চলে গেছে। 30টার ওপর জমি, কারখানার জমি প্রমোটারদের হাতে চলে গেছে। বহুবার সৌগত রায়কে চিঠি দিয়েছি, লিখিতভাবে সব ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু জমা দিয়েছি। একটির ক্ষেত্রেও কোনো কাজ করেনি, নড়ে বসেননি, উল্টে সেইগুলোকে রমরমা করে প্রমোটারদের হাতে চলে গেছে, চোখের সামনে দেখেছি। তাহলে কি সৌগত রায়ের কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল না? সৌগত রায়ের কোনো অর্থগতি করি ইন্টারেস্ট ছিল না? বাংলার দমদমের মানুষ বিশ্বাস করবে? ভাবতে পারেন যে একজন সাংসদ তার চোখের সামনে বড় বড় বিঘে বিঘে কারখানার জমিগুলো, সেই জমিগুলো আস্তে আস্তে প্রমোটারদের কাছে চলে যাচ্ছে, আর সৌগত রায় চেয়ে চেয়ে দেখলেন, একবার প্রতিবাদও পর্যন্ত করলেন না। কেন, কিসের স্বার্থে? সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে আপনারা জানেন র্যামেলের ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাংলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো, দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার অঞ্চল, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, এবং সবথেকে বড় দুর্ভাগ্যজনক যে সাংঘাতিকভাবে জল জমে গেছে। এমনকি মানে যেখানে দাঁড়িয়ে আমরা প্রতিবেদন পেশ করছি তার কিছুটা আগে সোদপুরের অঞ্চলটাকে লোকে বলছে দীঘা। মেন বিটি রোড, দীঘার সমুদ্রের মধ্যেও জল থই থই করছে, সে তো যাক। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং একটা ভিডিও আমাদের কাছে এলো। ভিডিওটা দেখছিলাম, সৌগত রায় ওই জলবন্দি মানুষের মধ্যে রাস্তায় হাঁটছেন, ধুতিটা কিছুটা তুলে, হাতে একটা লাঠি বাঁশ নিয়েছেন, নিয়ে ড্রেন খোঁচাচ্ছেন, দেখাচ্ছেন দমদমের মানুষকে, দেখাচ্ছেন যে দেখো আমি যে কোনো একটা পুরসভার যে 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 এই ড্রেন পরিষ্কার করার কাজ যারা করতে পারে সেই কাজটাও আমি করতে পারি। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কি খুব প্রয়োজন ছিল? সেটা খুব প্রয়োজন ছিল। এবং ইন্টারেস্টিং যে ভিডিওটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে দেখবেন যে অশীতিপর বৃদ্ধ সৌগত রায় বাঁশ নিয়ে ক্যামেরার সামনে ড্রেন খোঁচাচ্ছেন, আর যারা অল্পবয়স্ক যুবক তারা তাকে ঘিরে রয়েছেন, অর্থাৎ তাদের বাঁশটা দিয়ে ড্রেনটা খোঁচানোর কথা ছিল, সৌগত রায় বাবুর দাঁড়িয়ে পুরো ব্যাপারটা মনিটরিং করার কথা ছিল, উল্টোটা করছেন। সামনে ক্যামেরা, দেখাতে হবে, সামনে ভোট, দেখাতে হবে আমি সৌগত রায়, আমি সাংসদ, তোমার বাড়ির সামনে ড্রেনটা খুঁচিয়ে জলটা আমি নামানোর চেষ্টা করছি। আমি বলছি নির্লজ্জ অভিনয়। এই অভিনয় কি দমদমের মানুষের পাওনা? দমদমের মানুষের 7 দশক স্বাধীনতার পর যেটা বেসিক পাওনা হচ্ছে, বর্ষা হলে সঙ্গে সঙ্গে জলটা দ্রুত নেমে যাবে। পানীয় জল 365 দিন 24 ঘন্টা আমরা দেব। এই সৌগত রায় বিভিন্ন মানুষকে, আমি বলছি যে অঞ্চলে আমরা বসবাস করি সেই সব অঞ্চলের মানুষকে প্রত্যাশা জুগিয়েছেন যে তৃণমূলকে ক্ষমতায় আনুন, আমরা 365 দিন 24 ঘন্টা জল দেবো। বাম আমলে 246 কোটি টাকা অশোক ভট্টাচার্য দিল্লি থেকে নিয়ে এসেছিলেন, সেই জল প্রকল্প হলো। কিন্তু এখন 365 দিন ছেড়ে দিন, মানে বছরের গরমকালের অধিকাংশ দিন সাধারণ মানুষ জল পায় না। ধরুন বড়নগরের কথা আমি দেখছিলাম, বড়নগরের বিস্তীর্ণ অঞ্চলে মানুষকে জল কিনে খেতে হচ্ছে। কামারহাটি, দমদম, পানিহাটি, খড়দহ সর্বত্র একই অঞ্চল, মানুষকে জল কিনে খেতে হচ্ছে। মাসে 1,500, 2,000, 3,000 টাকা শুধু জল কিনে খাওয়ার জন্য মধ্যবিত্ত মানুষকে খরচ করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? গরিব মানুষ তো সেটাও পাচ্ছে না, ফলে যে জল পাচ্ছেন সেই জল খাচ্ছেন না, তাও 365 দিন জল পাচ্ছেন না। লম্বা লাইন দিয়ে গিয়ে বিদ্রোহ করে বিক্ষোভ করেও কিছু হচ্ছে না, জলটা নিয়ে আসছেন। পৌরসভার জলের ট্যাঙ্ক বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে বা বাড়ির অদূরে দাঁড়াচ্ছে, সেখান থেকে লম্বা লাইন করে জলটা নিতে হচ্ছে। যাদের ক্ষমতা আছে তারা জলটা কিনছেন। ফ্ল্যাট বাড়ির মধ্যবয়স্ক মানুষগুলোর কথা ভাবুন তো, তাদের কি করে চলবে এই পরিস্থিতি দাঁড়িয়ে? আর তারপর সৌগত রায় পরের বার ভোট চাইতে আসবেন। এই নিয়ে চতুর্থবার সৌগত রায় ভোট চাইতে এসছেন। আপনাদের সেই দৃশ্য দেখালাম যেখানে বাঁশ নিয়ে ড্রেন খোঁচাচ্ছেন। যে পৌরসভার একজন লেবারের যে কাজ, সৌগত রায় সেটা করে দেখাচ্ছেন। আমি বেশ ফিট আছি, আমি 80 বছর বয়স হতে পারি, কিন্তু আমি বেশ ফিট আছি। এই বেলা ফিট থাকবেন না, তারপর সারা বছর 365 দিন তার পরিষেবা বাংলার মানুষ পাবে, দমদমের মানুষ পাবে। আমি প্রশ্নটা রাখলাম, একটু ভেবে দেখবেন। আচ্ছা বলুন তো, এই সৌগত রায়কে আমরা দেখলাম এদিন বরানগরে আচমকা একটি কারখানার মধ্যে একটা পোস্ট ঠেলে গেছে, গাড়ির ওপর পড়েছে, সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জেসিবির ড্রাইভার সিটে বসে পড়লেন।
এবং ক্যামেরাবন্দি হলো তার ছবি, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষ দেখলো সেটা, যে সৌগত রায় জেসিবির মাথায় ড্রাইভারের সিটে সৌগত রায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বসে। একজন ফ্লপ সাংসদ, একজন ফ্লপ হিরোইন। ফ্লপ সাংসদ বলবো না, 3 বার নির্বাচিত মানুষের দুর্ভাগ্য যে এমন একটি মানুষকে সাংসদ পেয়েছেন। আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার ফিল্ম কেউ কোনো দিন দেখেনি, তিনি বাঁকুড়ায় দিনের পর দিন ঘুরে বেরিয়েছেন, সেখানকার রিজেক্টেড, সেখানে মানুষ ভোট দেয়নি। আবার তিনি বরানগরের মিমি কিংবা নুসরাত হতে এসছেন। বরানগরের মানুষের কপালটা একটু ভাবুন। এমনিতেই আমি বলছি, বরানগরের সাংসদের নাম সৌগত রায়, আর বিধায়ক হিসেবে দাঁড় করানোর জন্য সায়ন্তিকাকে নিয়ে এসছেন। সায়ন্তিকা যদি নির্বাচনে জেতেন, তারপরে আবার ফ্লপ সিনেমাকে হিট করানোর জন্য টালিগঞ্জে চলে যাবেন, আর সেই সুযোগে নিচের তলার পালবাবুরা সব যথেচ্ছ প্রমোটারি করবেন, ব্যবসা করবেন, দুহাতে তোলাবাজি করবেন। এটাই কি বরানগরের মানুষের ভাগ্য বলুন তো? সায়ন্তিকা জিতবেন না, সায়ন্তিকা নিজেও জানেন। বরানগরের মানুষের সেই ঐতিহ্য নেই যে বরানগর জানে যাদবপুরের মানুষের মিমিকে পেয়ে কী হয়েছে। বরানগর জানে নুসরাতকে বসিরহাটের কী হয়ে পেয়ে কী, মানে নুসরাতকে বসিরহাট জিতিয়ে তার আলটিমেট রেজাল্ট বসিরহাটের কী হয়েছে। বলে বরানগরের মানুষ নুসরাতকে, বরানগরের মানুষ মিমি কিংবা নুসরাত আরেকটা চান না, অর্থাৎ সায়ন্তিকাকে চান না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আর সেটা বুঝতে পেরেই শেষ পর্যন্ত সৌগত রায়ের সঙ্গে জেসিপির ওপর উঠে বসছেন। আমি ভাবি রাজনীতিবিদরা এত নির্লজ্জ হন কেন? সৌগত রায় থেকে দেখছিলাম হঠাৎ সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করছেন, দেখাচ্ছেন যে আমার বয়স তার তজা, আমার বয়সটা হয়নি। আরে বয়স যদি তার তজা হয়, আপনাকে কাজে আপনি প্রমাণ করুন। আপনি সাঁতার কেটে কী দেখাচ্ছেন দমদমের মানুষকে? দমদমের মানুষকে আপনি কিচ্ছু দেননি। একটার পর একটা কারখানার জমি প্রমোটিংয়ে দিয়েছেন, একটার পর একটা তোলাবাজ কাউন্সিলর উপহার দিয়েছেন। এটি তো দমদমের মানুষের পাওনা হয়েছে বছরের পর বছর আপনার ওপর আস্থা রাখার। আর তারপরে দেখলাম সেদিনকে ব্রাত্য বসুর সঙ্গে ধেই করে একটা ম্যাটাডোরের ওপর দাঁড়িয়ে নাচছেন। এটাই কি দমদমের মানুষের পাওনা? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগরের মানুষ যারা জল পান না, সামান্য বৃষ্টি হলে দোরগোড়ায় চৌকাঠ পেরিয়ে যায় জল, ঘরের মধ্যে ঢুকে যায় জল, তাদের একজন অভিনেত্রীকে এসে দাঁড় করিয়েছেন। কেন ওখানে অন্যান্য লোকাল কোনো স্থানীয় প্রার্থীকে দাঁড় করানো যেত না? আমি ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদনটা আপনারা দেখলেন। আমি সৌগত রায় সেই ভিডিওটা দেখালাম, যেখানে দেখছেন ড্রেন খোঁচাচ্ছেন দেখালাম, জেসিবির মাথায় উঠে বসছেন সেটাও আপনাদের কাছে দেখালাম। কিন্তু আমি দেখাবো আজকে এই প্রতিবেদন শেষ করার আগে সেই ভিডিওটা, যেখানে বরানগরের মাটিতে সজল ঘোষকে প্রার্থী করেছে বিরোধীরা। যে সজল ঘোষ প্রত্যেক মিনিট 365 দিন 24 ঘন্টা মানুষকে নিয়ে তার কাজকর্মটা করেন। এবং আমার নিজের একটা ধারণা, জানি না মিলবে কিনা, বরানগরের মানুষ কিন্তু নিজের ভালোটা নিজে জানেন। বাম ডান কংগ্রেস ভুলে যান, সিপিএমের জেতার কোনো সম্ভাবনা নেই বরানগরে, এটা সবাই জানেন। ফলত সেখানে সজল ঘোষ কিন্তু সম্ভাব্য বিধায়ক হতে পারেন, এবং যদি বিধায়ক হন বরানগরের মানুষ, আমি বলছি কপাল করে একজন বিধায়ক পাবেন যে মানুষটা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকতে পারে। এটা আমার অবজারভেশন, ঠিক কি ভুল সেটা তো আপনারা মিলিয়ে নেবেন। সেই সজল ঘোষের একটা ভিডিও দেখাবো, যেখানে মানুষের কাছে প্রচারে কতটা আন্তরিক, বয়স্ক মানুষ থেকে অল্পবয়স্ক ছেলেমেয়েদের কীভাবে কাছে টেনে নিচ্ছেন, বয়স্ক মহিলাদের বলছেন মা আপনি নমস্কার করবেন না, আমি আপনার পায়ে দিয়ে প্রণাম করব। এই যে অনাড়ম্বর একটা স্টাইল, এটা কিন্তু বরানগরের মানুষকে খুব ইমপ্রেস করছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব সেই দিয়ে শুরু করেছিলাম ওই ভণ্ড অভিনেতা সৌগত রায়ের ভিডিও দিয়ে, যেখানে ড্রেন খোঁচাচ্ছেন। দেখুন বাস্তবে বিপরীতে আমি বলছি দমদমের মাটিতে দাঁড়িয়ে ফ্লপ হিরোইনের বিকল্প হিসেবে সজল ঘোষকে বরানগরের মানুষ বিধায়ক নির্বাচনে পেয়েছেন, এটা তাদেরও সৌভাগ্য। আমি শুধু সেই সজল ঘোষের একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আমার হাতে এসে পৌঁছেছে। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে শেষ করব সজল ঘোষের সেই ভিডিওটা দিয়ে। যেটা পারবো না সেটা বলবো, এটাও ঠিক, কিন্তু আপনাকে এটা বলছি আইন সিদ্ধভাবে, আইন অনুরূপভাবে যা করণীয়, আমি জিতি বা হারি, আমার জিতলে আমার ক্ষমতা থাকবে আরো কিছু। আমি দেখলাম এই বাড়ি এগুলো মানবিক